Good evening. Hello my dear student, this is Vijay sir from Arts Education. তো আজকে আমরা এখন যে টপিকটা পড়ব সেটা হচ্ছে তোমার অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী। দেখো বোর্ডে লেখা আছে অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী। ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনে খুব একটা ইম্পর্টেন্ট টপিক, প্রচুর কোশ্চেন এখান থেকে আসে। 2017 WBCS মেন্সে 22টা কোশ্চেন দিয়েছিল এখানে, কিন্তু একটা পেপারে 100টা কোশ্চেনের মধ্যে 22টা কোশ্চেন দিয়েছিল সংশোধনী। ইন ডিটেলস আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি কি সংশোধনী হয়েছে। তোমাদের সংশোধনী মানে কি এটাকে জানতে হবে, ঠিক আছে? তো আমাদের ভারতের সংবিধান, ভারত স্বাধীন হয় 1947 সালে 15 আগস্ট এবং ভারতের সংবিধান তৈরি হয় 1950 সালে 26 জানুয়ারি। তো বিভিন্ন দেশের সংবিধান থেকে বিভিন্ন রকম আইডিয়া নিয়ে পরে ভারতের কিছু নিজস্ব দিকে ভারতের সংবিধানটা তৈরি হয়েছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজ ব্যবস্থা বা বিভিন্ন আইনি পরিবর্তনের জন্য আমাদের সংবিধানে কিছু পরিবর্তনের প্রয়োজন পড়েছে। তো সেই যে পরিবর্তন যে প্রক্রিয়ার মাধ্যমে হয়, পরিবর্তন সরকার চাইলে তার একটা পরিবর্তন করবো, পরিবর্তন বললে তা হয় না, তার একটা প্রসিডিওর আছে। প্রসিডিওরটা কীভাবে হয় না, প্রসিডিওরটা প্রথমে হয়তো যে কোনো মেম্বার বা যে কোনো পার্লামেন্টের কোনো একটা মেম্বার, হাউসের কোনো একটা মেম্বার ওই বিলটার উপর প্রথমে একটা প্রস্তাব তুলবে, সে তার উপর আলোচনা হবে, যে কোনো হাউস, লোকসভায় হোক বা রাজ্যসভায় হোক। আলোচনা পর সেটা যদি 2/3 মেজরিটিতে পাস হয়ে যায় তাহলে রাষ্ট্রপতি সাইন করবে, তবে সেটা তোমার অ্যাক্ট হবে। প্রথম যেটা থাকে সেটা হচ্ছে অ্যাক্ট, প্রথমে থাকে তোমার ড্রাফট। ড্রাফটটা কী হয়, আলোচনা পরে ওটা যখন আলোচনার জন্য লোকসভা বা রাজ্যসভায় ওঠে তখন সেটা হয় বিল। বিলটা যদি পাস হয়ে যায় বা রাষ্ট্রপতি সাইন করে দেয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাক্ট। প্রথম কি ছিল ড্রাফট, তারপরে বিল, তারপরে অ্যাক্ট, এটা হচ্ছে প্রসেস। তাহলে আমি অ্যামেন্ডমেন্ট কি বোঝাতে চেয়েছিলাম তোমাদেরকে, অ্যামেন্ডমেন্ট কি, অ্যামেন্ডমেন্ট যে প্রক্রিয়ার সাহায্যে সংবিধানে কোনো একটা পরিবর্তন হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যামেন্ডমেন্ট বা বাংলায় বলা হয় সংশোধনী। তাহলে অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী, এই যে বিলটা আসে সেই বিলটা অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী, যে এটা ভারতের সংবিধানে কোন পার্টে আছে, কোশ্চেন আসতে পারে ভারতের সংবিধানে কোন পার্টে আছে না 20 নম্বর পার্টে আছে। 20 নম্বর পার্টে ভারতের সংবিধানে 20 নম্বর যে পার্ট বা অধ্যায় সেটা আছে। কোন নম্বর আর্টিকেল আছে না, আর্টিকেল 368, 368 নম্বর ধারায় দেখো লেখা আছে আর্টিকেল 368 এ আছে ভারতের সংবিধান সংশোধনী। পার্ট আছে তোমার 2XX মানে 20 নম্বরে। আর যে আইডিয়া ভারতের সংবিধান সংশোধনের যে ধারণা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে না, সাউথ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। সাউথ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। কিন্তু কোশ্চেন আসতে পারে যে সংশোধনী যে বিলটা সেটা কোথায় উত্থাপিত করা যায়। ফর এক্সাম্পল অপশন এ লোকসভা, অপশন বি রাজ্যসভা, অপশন বি বোথ, অপশন ডি নান। তাহলে অ্যান্সারটা কি হবে, এনি হাউস অফ পার্লামেন্ট বা সংসদের যে কোনো হাউস থেকে, লোকসভা হতে পারে রাজ্যসভা হতে পারে। এবং যদি লোকসভায় রাজ্যসভায় পাস হয়ে যায় তাহলে রাষ্ট্রপতি প্রথমবারে সাইন করতে বাধ্য থাকে। অন্য ক্ষেত্রে কি হয়, সাইন করতেও পারে নাও পারে, কিন্তু সংশোধনীর ক্ষেত্রে কি হবে না, রাষ্ট্রপতি প্রথমবারে, কারণ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি করতে পারেন না পারেন, কিন্তু সংশোধনের ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রথমবারে সাইন করেন। এবং এটা ছিল আমাদের সংশোধনী শুরু করার আগে বেসিক কিছু পয়েন্ট। এবারে আমরা যে ইম্পর্টেন্ট ডিসকাশনটা এখানে করবো যে কোন কোন সংশোধনী আমাদের এখনো পর্যন্ত হয়েছে, এখনো পর্যন্ত আফটার ইন্ডিপেন্ডেন্স থেকে 2020 পর্যন্ত কোন কোন ইম্পর্টেন্ট সংশোধনী হয়েছে। 103টি সংশোধনী আইন পাস হয়েছে, অ্যাক্ট। তো 103টির মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলো 1 বাই 1 ডিসকাস করবো। অলরেডি তোমাদেরকে নোটস দিয়ে দেওয়া হয়েছে, নোটের উপর থেকে একটু মিলিয়ে নেবে এবং আমি ডিটেলস এখানে বলে দিচ্ছি। তো যে ইম্পর্টেন্ট সংশোধনীগুলো আছে সেগুলো 1 বাই কোশ্চেন। প্রথমে আসে যে ভারতের সংবিধান তৈরি করার পর প্রথম সংশোধনী কত সালে এসেছিল, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, প্রথম সংশোধনী যেটা আমি অ্যামেন্ডমেন্টে পড়াচ্ছি সেটা অ্যামেন্ডমেন্ট ওয়ার্ডটা লিখছি না, ফার্স্ট সেকেন্ড করে দেবো। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছে, 1951 সালে। এই 1951 সালে ফার্স্ট সংশোধনীতে কি হয়েছিল না, 9th শিডিউল অ্যাডেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানে 9ম তপশিলিকে যুক্ত করা হয়েছে। 9ম তপশিলি কি ছিল, ল্যান্ড রিফর্ম, মানে তোমার জমি ক্ষেত্রে সংস্কার, এই ব্যাপারে ছিল। তো কি ছিল, প্রথম সংবিধান সংশোধনী 1951, 9th শিডিউল অ্যাডেড, 9th শিডিউল অ্যাড করা হয়েছিল কি ভারতীয় সংবিধান। এটা কি ছিল, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সাল কত 1951, আর 9th শিডিউল অ্যাড করা হয়েছিল। কি ব্যাপারে ছিল না, ল্যান্ড রিফর্ম বা ভূমি সংস্কারের উপরে ছিল, ঠিক আছে? এবার আমি আবার বলছি 103টি মধ্যে যে ইম্পর্টেন্ট সেগুলোই পড়বো, ঠিক আছে? আছে প্রচুর, ঠিক আছে? তো এরপর যে ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে 10th অ্যামেন্ডমেন্ট, 10তম সংবিধান সংশোধনী 1961। কি হয়েছিল না, দাদরা নগর হাভেলি ইনকর্পোরেটেড ইন ইন্ডিয়ান টেরিটরি। এই দাদরা নগর হাভেলিকে ভারতীয় ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা হলো। দাদরা নগর হাভেলি ইনকর্পোরেটেড ইন্ডিয়ান টেরিটরি, ভারতের ভূখণ্ডে আনা হলো। কোথায়, 10th শিডিউল 1961। এরপর যেটা আছে 12th শিডিউল, 12 নম্বর সাল হচ্ছে তোমার 1962। কি করা হয়েছিল, গোয়া
আর দমন দিউ, গোয়া দমন দিউকে ভারতীয় ভূখণ্ডে অন্তর্ভুক্ত করা হলো। গোয়া এন্ড দমন দিউ ইনকর্পোরেটেড ইন ইন্ডিয়ান টেরিটরি, গোয়া দমন দিউ ইনকর্পোরেটেড ইন ইন্ডিয়ান টেরিটরি, এটা ছিল তোমার 12th শিডিউল, 12তম সংবিধান সংশোধনী। তারপর যেটা আছে সেটা হচ্ছে তোমার 13th 13th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, 13তম সংবিধান সংশোধনী 13th। এটা হচ্ছে 1962। এটাতে কি ছিল, নাগাল্যান্ডকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়। আগে নাগাল্যান্ড ভারতের অন্তর্ভুক্ত ছিল কিন্তু রাজ্য ছিল না, কি ছিল না, গিভ দ্য স্ট্যাটাস অফ এ স্টেট টু নাগাল্যান্ড। 13তম সংবিধান সংশোধনী 1962 সালে নাগাল্যান্ডকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়। তারপরে দেওয়া আছে তোমার 14th অ্যামেন্ডমেন্ট 1962, এটাও 14তম সংবিধান সংশোধনী 1962। এটাতে কি হয়েছিল না, পন্ডিচেরি বা এটা ইংলিশে বলে পডুচেরি, পন্ডিচেরিকে ভারতীয় ভূখণ্ডে অন্তর্ভুক্ত করা হয়। পন্ডিচেরি অ্যাডেড ইন দ্য ইন্ডিয়ান টেরিটরি বা ইনকর্পোরেটেড ইন ইন্ডিয়ান টেরিটরি, পন্ডিচেরিকে ভারতীয় ভূখণ্ডে অন্তর্ভুক্ত করা হয়। এটা ছিল তোমার 14th অ্যামেন্ডমেন্ট। তারপরে যেটা আছে 15th অ্যামেন্ডমেন্ট, 15তম 15th অ্যামেন্ডমেন্ট 1963। এখানে কি হয়েছিল না, হাইকোর্টের বিচারপতি অবসরের বয়সসীমা 60 থেকে বেড়ে 62 করা হয়। হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা 60 থেকে বেড়ে 62 করা হয় 15th অ্যামেন্ডমেন্টে, 60 থেকে বেড়ে 62 করা হয়। নেক্সট যেটা আছে 21st অ্যামেন্ডমেন্ট, 21st সংবিধান সংশোধনী 21st অ্যামেন্ডমেন্ট 1967, 1967 সালে কি হয়েছিল না, আমাদের ভারতীয় সংবিধানের বর্তমানে, ভারতের সংবিধান যখন তৈরি হয় তখন 14টি ভাষা ছিল। ভারতের সংবিধান 8ম তফসিলে 14টি ভাষা ছিল, যেটা বাড়তে এখন বর্তমানে দাঁড়িয়েছে 22টি। যদি কোশ্চেন দেয় 8ম তফসিলিতে ভারতের সংবিধানে মোট ভাষার সংখ্যা কটি, অ্যান্সার হবে 22টি। কিন্তু এই 14 থেকে 15, তারপর কি হবে 16, 17, 18, 19, 20, 21, 22, 23 কখন অ্যাড হলো, কোন সময় কিন্তু কোশ্চেন প্রচুর আসে। তারপরে ডিসকাশনটা করছি এখানে। 21st অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল না, একটা ভাষা অ্যাড হয়েছিল। কোন ভাষা অ্যাড হয়েছিল না, তোমার সিন্ধি। 15th ল্যাঙ্গুয়েজ হিসাবে ভারতীয় সংবিধানে 8ম তফসিলে যুক্ত করা হয়। কোশ্চেন যদি দেয় যে সিন্ধিকে কোন সংশোধনীতে যোগ করা হয়েছিল, আমি বলবো 21st অ্যামেন্ডমেন্ট, সাল কত 1967। সিন্ধিকে 15তম ভাষা হিসাবে ভারতীয় সংবিধানে 8ম তফসিলিতে যুক্ত করা হয়। তারপর 31st অ্যামেন্ডমেন্ট, 31st সাল হচ্ছে তোমার 1972, 31তম সংবিধান সংশোধনী। 31তম সংবিধান সংশোধনী কি হয়েছিল না, লোকসভার আসন সংখ্যা 525 থেকে বেড়ে 545 করা হয়। The member of Lok Sabha is increased from 5 to 545। লোকসভার আসন সংখ্যা 525 থেকে বেড়ে 545 করা হয়। কোন সংশোধনী হয়েছিল না, 31st অ্যামেন্ডমেন্ট হয়েছিল। 31st অ্যামেন্ডমেন্টে লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল। তারপর যেটা আছে 36তম সংবিধান সংশোধনী 36th অ্যামেন্ডমেন্ট 1975। সিকিমকে কি রাজ্যে পরিণত করা হয়, সিকিম রাজ্যে পরিণত হয়, মেক সিকিম এ ফুল ফ্লেজড স্টেট অফ ইন্ডিয়ান টেরিটরি। সিকিম ইম্পর্টেন্ট, এটা প্রায় কোশ্চেন আছে। সিকিমকে রাজ্য হয়েছিল কত, 36th অ্যামেন্ডমেন্ট, সাল কত 1975। পুরো সংশোধনের সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, যতগুলো অ্যামেন্ডমেন্ট আমাদের আছে, ঠিক আছে। 42nd অ্যামেন্ডমেন্ট 1976, এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন বা বাংলায় বলা হয় ক্ষুদ্র সংবিধান। এত কিছু চেঞ্জিং এসেছিল এটাতে, এটাকে কি বলা হয় মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান। এখানে কি কি হয়েছিল না, ভারতের সংবিধানে যে প্রস্তাবনা বা প্রিএম্বল, সেখানে 3টে ওয়ার্ড অ্যাড হয়েছিল। কি কি, সেকুলার, সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। ভারতীয় সংবিধানে এই 3টি কথা অ্যাড হয়েছে। সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, আর ইন্টিগ্রিটি মানে সংহতি। এই 3টি কথা ভারতের সংবিধানে যুক্ত করা হয়, ভারতীয় সংবিধানের কথা প্রিএম্বল বা প্রস্তাবনায় যুক্ত করা হয়। আর কি হয়েছিল না, ফান্ডামেন্টাল ডিউটি। আগে এই কোশ্চেনটা খুব আসে, যখন ভারতের সংবিধান তৈরি করা হয় এবং ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য ভারতের সংবিধানের অংশ ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনী কি ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। কোন পার্টে যুক্ত করা হয়েছিল, 4 এর এ,
4 এ আর্টিকেল হচ্ছে 51A। তা মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হলো কোন নাম্বার পার্টে? না 4A। আর কোন নাম্বার আর্টিকেলে? না হচ্ছে 51A, 51A নাম্বার আর্টিকেলে যুক্ত করা হলো। এখানে আর কি হয়েছিল না তিনটে নতুন ডিপিএসপি, 3 ডিপিএসপি মানে হচ্ছে তিনটে নির্দেশমূলক নীতিকে যুক্ত করা হয়। আগে ছিল 14টি, এখন আছে 17টি। ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বা বলা হয় নির্দেশমূলক নীতি। তাই নতুন 3টি নির্দেশমূলক নীতি এখানে যুক্ত করা হয়। আরটা কি করা হয়েছিল না ডিপিএসপি কে মৌলিক অধিকার হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হয়। ডিপিএসপি কে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে বেশি অধিকার দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়। কেন গুরুত্ব দেওয়া হয়েছিল না হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইটস ইজ জাস্টিসেবল বাই দ্য কোর্ট, আদালত কর্তৃক বিচারযোগ্য, বাট ডিপিএসপি ইজ নট জাস্টিসেবল বাই দ্য কোর্ট। আবার বলে দিই 42nd অ্যামেন্ডমেন্ট খুব ইম্পর্টেন্ট, 1976 1976 সালে হয়েছিল। এটাকে এত কিছু চেঞ্জিং এসেছিল যেটা বলা হয় মিনি কনস্টিটিউশন বা সংবিধান, ক্ষুদ্র সংবিধান। এখানে কি হয়েছিল না ভারতের এই তিনটি যে ওয়ার্ড সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি এটা প্রস্তাবনা বা প্রিএম্বলে অ্যাড হয়েছিল। আর মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। আর 3টি নতুন ডিপিএসপি বা নির্দেশমূলক নীতিকে ভারতের সংবিধানে যুক্ত করা হয়। এটা ছিল তোমার 42nd অ্যামেন্ডমেন্ট 1976, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট এরপর যেটা আছে সেটা হচ্ছে তোমার দেখো 42nd এরপর 44th অ্যামেন্ডমেন্ট, 44th অ্যামেন্ডমেন্ট 1978। কি হয়েছিল? রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি মানে সম্পত্তির অধিকার। একে ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল যে রাইটস বা মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল, মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। কোশ্চেনটা খুব আসে যে কোন সংবিধান সংশোধনীতে, কোন সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। সেটা কি হবে? 44th অ্যামেন্ডমেন্ট 1978। তাহলে মৌলিক অধিকার রাইট টু প্রপার্টিকে তো মৌলিক অধিকার বাদ দেওয়া হয়। সেটা বর্তমানে কি রাইটস না বর্তমানে হচ্ছে লিগ্যাল রাইটস বা আইনগত অধিকার, লিগ্যাল রাইটস বা আইনগত অধিকার। এটা আগে ছিল 31A তে, আগে ছিল 31A তে, এখন কি 31A বা মৌলিক অধিকার ছিল, যেটা কি ছিল তা বিল করে দেওয়া হয়েছে। এখন কত আছে না 300A। এখন মৌলিক সম্পত্তির অধিকার কোন নাম্বার আর্টিকেলে আছে? 300A। আবার বলছি আগে ছিল মৌলিক অধিকার, এখন হচ্ছে আইনগত অধিকার। আগে ছিল 31A, এখন আছে 300A তে। রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার এখন বর্তমানে আছে 300A। ঠিক আছে, এটা ছিল 44th অ্যামেন্ডমেন্ট, 44তম সংবিধান সংশোধনী 1978, 1978। নেক্সট দেখো কি আছে 52nd অ্যামেন্ডমেন্ট, 52তম সংবিধান সংশোধনী 1985, 1985, 52nd অ্যামেন্ডমেন্ট, 52nd অ্যামেন্ডমেন্ট 1985 বলছে পড়ে কি হয়েছিল না অ্যান্টি-ডিফেকশন অ্যাক্ট, অ্যান্টি-ডিফেকশন অ্যাক্ট ওয়াজ পাসড, অ্যান্টি-ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন, বাংলা এটাকে বলে দলত্যাগ বিরোধী আইন। এটা একমাত্র এখন বর্তমানে শুধুমাত্র লোকসভা যারা সদস্য হয় তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। ঠিক আছে, কোন একটা লোকসভা সদস্য যে পলিটিক্যাল পার্টি থেকে সে জিতবে, সে পলিটিক্যাল পার্টি থেকে তাকে লোকসভায় রিপ্রেজেন্ট করতে হবে। সে যদি চায় যে পলিটিক্যাল পার্টি আমি চেঞ্জ করবো, তাহলে তাকে প্রথমে ইস্তফা দিতে হয়, তারপর সে অন্য কোনো আবার বাই ইলেকশন হয় সেখান থেকে যাবে। তো এই আইনটা দলত্যাগ বিরোধী আইন পাস হয়েছিল 52nd অ্যামেন্ডমেন্টে 1985-এ। তারপর যেটা আছে 61st অ্যামেন্ডমেন্ট, 61তম সংবিধান সংশোধনী 1989, 1989, 1989, 61তম সংবিধান সংশোধনী কি ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল। রিডিউস দ্য ভোটিং এজ ফ্রম 21 to 18, ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। কততম সংবিধান সংশোধনী? 61তম সংবিধান সংশোধনী। তারপরে আছে 69th, 69তম সংবিধান সংশোধনী 1991। ঠিক আছে, এখানে দিল্লিকে কিসে স্পেশাল এনসিআর এর মর্যাদা দেওয়া হলো। দিল্লিকে এনসিআর মানে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, বিশেষ রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হলো। কোশ্চেন খুব ইম্পর্টেন্ট যে কোন সংশোধনীতে বা কত সালে দিল্লিকে তোমার এনসিআর মানে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা বিশেষ রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। সেটা 69th অ্যামেন্ডমেন্ট 1991, 69তম সংবিধান সংশোধনী 1991 সালে দিল্লিকে বিশেষ রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। এটা বলা হয় এনসিআর, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। এই জন্য দেখবেন প্রায় যখন আমরা নিউজে শুনি কি বলা হয় এনসিআর দিল্লি। ঠিক, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার 73rd অ্যামেন্ডমেন্ট, 73তম সংবিধান সংশোধনী 73rd অ্যামেন্ডমেন্ট, 73rd সরি এটা আছে একটা, এটা বলে দিই 71st অ্যামেন্ডমেন্ট, 71তম সংবিধান সংশোধনী 1992। এখানে কি হয়েছিল কোঙ্কনি, মণিপুরি আর নেপালি,
কোঙ্কনি, মণিপুরি আর নেপালি। আবার বলছি 71তম সংবিধান সংশোধনী 1992। তাহলে আমরা ভারতের সংবিধান যখন তৈরি হয় তখন 14টি ভাষা ছিল, 15তম ভাষা হিসাবে অ্যাড হয়েছিল 21st অ্যামেন্ডমেন্টে। আর 16, 17, 18 এই তিনটি ভাষা এক বছরে অ্যাড হয়েছিল কোন সংশোধনীতে? 71তম সংবিধান সংশোধনীতে 1992 এ কি হয়েছিল? কোঙ্কনি, মণিপুরি আর নেপালি এই তিনটি ভাষাকে ভারতের সংবিধানের 8ম তফসিলিতে যুক্ত করা হয়। 71st অ্যামেন্ডমেন্ট। 73rd অ্যামেন্ডমেন্ট, এটাও 1992। কি হয়েছিল? রিফর্ম ইন পঞ্চায়েতি রাজ সিস্টেম, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সংস্কার, পঞ্চায়েতি রাজ সিস্টেম, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সংস্কার। 73তম সংবিধান সংশোধনী 1992 সালে কি হয়েছিল? পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সংস্কার। নেক্সট 74th অ্যামেন্ডমেন্ট, সেম ইয়ার 1992। কি হয়েছিল? রিফর্ম ইন মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি, রিফর্ম ইন মিউনিসিপ্যালিটি বা পৌরসভা ব্যবস্থার সংস্কার, পৌরসভা ব্যবস্থার সংস্কার, রিফর্ম ইন মিউনিসিপ্যালিটি, পৌরসভা ব্যবস্থার সংস্কার। তাহলে দেখলাম 73, 74 দুটো 1992 খুব ইম্পর্টেন্ট। এবার যেটা আছে এটা 86th অ্যামেন্ডমেন্ট, 86তম সংবিধান সংশোধনী। 86th অ্যামেন্ডমেন্ট 2002। মানে কি হয়েছিল? না রাইট টু এডুকেশন বা শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে যুক্ত করা হয়। 21A আর্টিকেল অ্যাড হয়েছিল। রাইট টু এডুকেশন বা শিক্ষার অধিকারকে কি করা হয়েছিল? মৌলিক অধিকারে যুক্ত করা হয় 86th অ্যামেন্ডমেন্ট 2002 এ শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে যুক্ত করা হয়। আর কি হয়েছিল? এই দিন একটা নিউ ওয়ান ফান্ডামেন্টাল, 11th ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটি অ্যাডেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানে 86তম সংবিধান সংশোধনী 2002 সালে 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়। 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়। কত? 96th অ্যামেন্ডমেন্ট 2002 শিক্ষার অধিকার মৌলিক অধিকার করা হয় আর 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়। শিক্ষার অধিকার যিনি মৌলিক অধিকার হলো সেদিন একটা নতুন কর্তব্য অ্যাড হলো। কি কর্তব্য অ্যাড হলো? প্রতিটা পিতামাতার কর্তব্য তার সন্তানকে স্কুলে পাঠানো। সেটা ছিল কি? 11th ফান্ডামেন্টাল ডিউটি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 92nd 92তম সংবিধান সংশোধনী 2003। ঠিক আছে, 92তম সংবিধান সংশোধনী 2003। কি ছিল? বড়, ডোগরি, মাইথিলি আর সাঁওতালি এই চারটি ভাষাকে ভারতীয় সংবিধান 8ম তফসিলিতে যুক্ত করা হয়। তাহলে 14টি ভাষা ছিল। আমি আবার বলছি ভারতীয় সংবিধান যখন তৈরি হয় বা 14টি ভাষার পর 15তম ভাষা অ্যাড হয়েছিল সিন্ধি হিসাবে। তারপর অ্যাড হয়েছিল মণিপুরি, কোঙ্কনি, নেপালি যেটা বললাম সেটা 16, 17, 18 হিসাবে অ্যাড হয়েছিল 71st অ্যামেন্ডমেন্টে। তারপর হচ্ছে 92nd অ্যামেন্ডমেন্টে চারটি ভাষা অ্যাড হলো 19, 20, 21, 22। এখনো পর্যন্ত 22টি ভাষায় আছে। কি কোন অ্যামেন্ডমেন্টে? 92nd অ্যামেন্ডমেন্ট 2003 সালে। বড়ো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি এই চারটি ভাষাকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলিতে যুক্ত করা হয়। তারপর যেটা আছে দেখো 100th অ্যামেন্ডমেন্ট, খুব ইম্পর্টেন্ট। 100th অ্যামেন্ডমেন্ট 100তম সংবিধান সংশোধনী 2015। LBA Land LBA agreement signed between India, LBA agreement signed between India and Bangladesh। ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। LBA means Land Boundary Agreement signed between India and Bangladesh। 100তম সংবিধান সংশোধনী 2015। নেক্সট 101তম সংবিধান সংশোধনী 2016। কি হয়েছিল? GST was included in Indian tax structure। GST Goods and Services Tax কে বাংলা বলা হয় পণ্য পরিষেবা কর। GST কে ভারতীয় করে অন্তর্ভুক্ত করা হয়। 101st অ্যামেন্ডমেন্ট 2016 সালে। লাস্ট অ্যামেন্ডমেন্ট হচ্ছে সেটা 103তম সংবিধান সংশোধনী 2019। কি বলেছে? 10% রিজার্ভেশন for the UR category, economy, background, poor। তার মানে কি? যারা জেনারেল ইউআর মানে আনরিজার্ভড বা সাধারণ জাতিতে যারা ইকোনমিক উইকার সেকশন, ঠিক আছে, ইডব্লিউএস বলছে, ইডব্লিউএস বা ইকোনমিক যারা সাধারণ জাতি থেকে ইকোনমিক উইকার সেকশন থেকে যারা বিলং করে তাদের 10% রিজার্ভেশন। এটা 103তম সংবিধান সংশোধনী পাস হয়েছিল 2009 সালে। আবার বলছি 103তম সংবিধান সংশোধনী 2019 সালে এটা পাস হয়েছিল। কি
জেনারেলদের যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া আছে তাদের জন্য 10% সংরক্ষণ। ঠিক আছে, তো এখনো পর্যন্ত আমার যতগুলো সংবিধান সংশোধনী পাস হয়েছিল তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমাদের বলে দিলাম। খুব ইম্পর্টেন্ট ক্লাস এবং যা যা ইনফরমেশন মোটামুটি দেওয়া যায় সব দিয়ে দিলাম। এই ক্লাসটা আশা করি তোমাদের খুব ফ্রুটফুল হবে। ঠিক আছে, ভালো করে দেখে নেবে। ওকে, থ্যাংক ইউ।